আপনি আমাকে এখানে এনেছেন কেন? তোমাকে বেচে দিতে। মানে? মানে বুঝছো না? পাচার করব তোমাকে। দেখুন রেয়ান, আমি একদম মজা করার মুডে নেই। আপনি আমাকে ১ ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছেন এখানে। কেন সেটা বলছেন না, আবার আমার প্রশ্নের উত্তরও দিচ্ছেন না। আপনি কি চাইছেন বলুন তো? কথাটা বেশ বিরক্ত নিয়েই বললাম আমি। ১ ঘন্টা ধরেই আমাকে একটা নদীর তীরে বসিয়ে রেখেছেন তিনি। কি যেন বলবেন আমাকে, অথচ চুপ করে বসে আছেন। আবার আমার প্রশ্নের উত্তরও দিচ্ছেন না। রেয়ান খুব অস্বস্তি নিয়েই আমাকে বলল, তুমি কি যেন প্রশ্ন করেছিলে? তার কথা শুনে তার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম আমি। পরক্ষণেই নিজেকে শান্ত রেখে বললাম, আপনি আমাদের চারপাশের লোকেদের কি বলেছেন? আমি আপনার কি হই? আমি তো শুধু ওদেরকে বলিনি, মিডিয়ার লোকেদেরকেও বলেছি। তুমি নিউজটা দেখোনি? না। ও, ভালো হয়েছে তাহলে। বাসায় গিয়ে দেখে নিও, হ্যাঁ? বাসায় গিয়ে দেখবো, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন আপনি সবাইকে কি বলেছেন। না বললে হয় না? না, আসলে আমি না ওদেরকে বলেছি। কি বলেছেন? আমি ওদেরকে বলেছি তুমি আমার বউ আর আমি তোমার বর। মানে আমাদের বিয়ে হয়েছে। কথাটা শুনে আপনা আপনি আমার চোখ বড় বড় হয়ে গেল। তৎক্ষণাৎ আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। চিল্লিয়ে বললাম, কি বলছেন এগুলো আপনি, হ্যাঁ? আমি আর আপনি স্বামী স্ত্রী? মাথা ঠিক আছে আপনার? আরে সবাইকে স্বামী স্ত্রী বলতে হলো, অন্য কিছু বলতে পারলেন না? অন্য কিছু আবার কি বলতাম? কেন, ভাই বোন বলতে পারতেন। লাইক সিরিয়াসলি? আমি তোমাকে ভাই বোন বলে সবার কাছে পরিচয় দেব? জীবনেও না। তাছাড়া কোন ভাই বোনকে কোলে করে গাড়িতে বসায় সেটা আপনার জানা উচিত। আপনি কেন আমাকে কোলে করে গাড়িতে বসিয়েছিলেন? সব আপনার দোষ। ও রিয়েলি? শোনো, দোষ আমার না, তোমার। কি হতো যদি তুমি আমার কথা মতো গাড়িতে আসতে? কথা না শোনার পরিণাম ছিল ওটা, বুঝলে? ওনার কথা শুনে শরীর রাগে রিরি করছে আমার। মানুষটা আসলেই বাজে। ঝাঁঝালো কণ্ঠে তাকে বললাম, আপনি অনেক বাজে রেয়ান। আচ্ছা আমাকে একটা কথা বলো তো মরুভূমি, তুমি কি আর কোনো কথা জানো না? আমার সাথে তোমার যখন থেকে দেখা হয়েছে তখন থেকে এই পর্যন্ত তুমি এই বাজে ওয়ার্ডটা কতবার ইউজ করেছো? আমার যতবার ইচ্ছে করবে আমি ততবার আপনাকে বলবো। আপনি কে হন আমাকে বলার? তোমার হবু বর। কথাটা শুনে রাগটা যেন আরও বেড়ে গেল। আর এক মুহূর্তও থাকবো না আমি তার সাথে। রেয়ান পেয়েছে কি আমাকে? উনি যা বলবেন তাই হবে? কক্ষনো না। রেয়ানের দিকে একবার রাগী দৃষ্টি নিক্ষেপ করে আমি সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। এদিকে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে রেয়ান। কোমরে ২ হাত দিয়ে ঠোঁট কামড়ে রেখেছেন তিনি। আর তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে আমার যাওয়া দেখছেন। প্রায় ২ মিনিট ওভাবে থেকে উনি হুট করে আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন। এতে আমি কিছুটা চমকে যাই। বারবার আশেপাশে তাকাচ্ছি, আবারও যদি কেউ আমাদের এইভাবে দেখে ফেলে। কিন্তু না, কেউ নেই এখানে ভেবেই প্রশান্তির এক নিঃশ্বাস ফেললাম আমি। পরক্ষণেই রেয়ানের থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম। ড্রয়িং রুমে বসে আছি আমি। আমার পাশেই মা আর রিহান বসে আছে। আর আমাদের ঠিক সামনে বসে আছে রেয়ান। রেয়ান খুব শান্ত মেজাজে মায়ের সাথে কথা বলছে নিউজের ব্যাপারে। রেয়ান নানানভাবে চেষ্টা করছে মাকে ইমপ্রেস করার, কিন্তু মা তো মাই। একবার কাউকে খারাপ লাগলে তার সাথে আর ভাব জমে না মার। তাই রিয়ান যতই চেষ্টা করুক না কেন, মা গলে যাওয়ার পাত্রী নন। এদিকে রিহান তো রীতিমতো রেয়ান বলতেই পাগল। যখন থেকে রেয়ান বাসায় এসেছে তখন থেকে তার বাবা বাবা ডাকা শুরু। হঠাৎ রেয়ান কিছুটা গম্ভীর কণ্ঠে আমাকে বলল, মীরা, আজকে তুমি আমার সাথে আমার বাবার সাথে দেখা করতে যাবে, রেডি হয়ে নাও। মানে? কেন? বাবা ওই নিউজটা হওয়ার পর থেকেই তোমার সাথে দেখা করতে চেয়েছিল, বিভিন্ন কারণে পারেনি। আজকে সময় আছে তাই তোমাকে তার কাছে নিয়ে যেতেন বলেছেন। কথাটা শুনে মা রেগে গেলেন, তবুও নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, তুমি কোথাও নিয়ে যাবে না আমার মেয়েকে। আর তোমার বাবা যদি আমার মেয়ের সাথে দেখা করতে চায় তাহলে তাকে আসতে বলো, আমার মেয়ে কেন যাবে? শাশুমা, আমি চাইলে ওকে এমনিও বিয়ে করে নিয়ে যেতে পারবো। এতে আমার কারোর পারমিশন লাগবে না। আমি শুধু আপনাকে জানানোর জন্য ওকে এখানে নিয়ে এসেছি, না হলে সকালে যেখানে নিয়ে গিয়েছিলাম সেখান থেকেই ওকে বাবার কাছে নিয়ে যেতাম। আর এতে আপনি কিছুই করতে পারতেন না। কথাটা শুনে মা যেন আরও রেগে গেলেন, কিন্তু কিছু বললেন না। বুঝতে পারছি এখন কিছু বললে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তাই কিছু না বলে রেডি হতে চলে গেলাম। সাথে রিহানও আছে। গাড়িতে বসে আছে আমি, রেয়ান আর রিহান।
আমি আর রেয়ান সামনের সিটে আর রিহান পিছনের সিটে। বেশ খুশি খুশি লাগছে রিহানকে। বারবার রেয়ানকে জিজ্ঞেস করছে, আমরা কোথায় যাব বাবা, আর কতক্ষণ লাগবে যেতে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বেশ বিরক্তি হচ্ছে এসবে। বিরক্তি নিয়েই বললাম, না গেলে কি হতো না? অবশ্যই না। বলেই আবার দুজনেই চুপ। রাস্তায় তেমন কথা হয়নি আমাদের। বলতে গেলে আমি কিছু বললেও রেয়ান জবাব দেননি। প্রায় আধা ঘন্টা পর আমরা পৌঁছে যাই গন্তব্যে। বিশাল বড় গেট দিয়ে ঢুকছে গাড়ি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি চারপাশটা। কি সুন্দর বাড়ি রেয়ানের! এমন বাড়ি তো শুধু স্বপ্নেই দেখেছি আমি। রেয়ানের এক হাতে আমার হাত, আর অন্য হাতে রিহানের হাত। খুব শক্ত করে আমাদের হাত ধরে রেখেছে সে। কিন্তু কেন? হাত ছাড়তে চাইছি বারবার, কিন্তু ফলাফল শূন্য। রেয়ান যেন হাত ছাড়বেই না, তাই আমিও আর চেষ্টা করলাম না। বাড়ির চারপাশটা দেখছি আমি। বাড়ির সামনে যেমন সুন্দর, তার চেয়েও দ্বিগুণ সুন্দর বাড়ির ভিতরটা। জায়গায় জায়গায় শুধু বডিগার্ডস আর সার্ভেন্টস। 500-600 তো হবেই। কিছুক্ষণের মধ্যেই রিয়ানের বাবা আমাদের মাঝে এসে উপস্থিত হন। ভদ্রতার খাতিরে সালাম দিলাম ওনাকে। প্রতিউত্তর সেও দিলেন। তারপর খুব মিষ্টি সুরে বললেন, কেমন আছো মীরা? জি ভালো, আপনি? আমিও আছি একরকম। আচ্ছা রেয়ান, তুমি আর রিহান যাও তো, আমি একটু মীরার সাথে একা একা কথা বলবো। তুমি বরং রিহানকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, ওর ভালো লাগবে। রেয়ান জি বলে সেখান থেকে চলে গেলেন। কেন যেন খুব অস্বস্তি লাগছে আমার। অস্বস্তি নিয়েই রেয়ানের বাবাকে বললাম, আপনি মনে হয় আমাদের চেনেন। হ্যাঁ, রেয়ান অনেক বলেছে তোমার ব্যাপারে। ও, বলেই একটু হাসার চেষ্টা করলাম। পরক্ষণে মাথা নিচু করে বসে রইলাম। এমন অবস্থায় কি বলা উচিত জানি না। তাছাড়া রেয়ানও কেমন, আমাকে একা রেখে ওনার যাওয়ার কি ঠিক হলো? মোটেও না। আমাকে চুপ থাকতে দেখে রেয়ানের বাবা আবারও বললেন, রেয়ান তোমাকে বিয়ে করতে চায়, সেটা তুমি জানো নিশ্চয়ই। এখন তুমি কি চাও? ওনার কথার কি উত্তর দেব বুঝতে পারছি না। আগের মতোই চুপ করে আছি। আমার চুপ করা দেখে উনি মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছেন। নিজের মতোই আবারও বলা শুরু করলেন, আমার ছেলে কেমন তা তো এতদিনে জেনে গেছো নিশ্চয়ই। ও যেটা চায় সেটা ওর চাইই চাই। সেটার জন্য তার যা করা লাগবে সে করতে রাজি। এই যেমন দেখো না, এত বড় বিজনেস আমার, ও সেটা বাদ দিয়ে কি করছে? একটা সামান্য পুলিশের চাকরি। আমার টাকা পয়সার ওর কোনো লোভ নেই। ও নিজের পায়ে দাঁড়াতে চায়। ওর কোনো কাজে আমি কখনো বাধা দিইনি, এখনো দেব না। ও তোমাকে চায়, ঠিক চায় না, ওর তোমাকে প্রয়োজন। বিয়ে করতে চায় তোমাকে। আমি জানি তুমি করতে চাও না, আর ওকে হয়তো ভালোবাসো না, কিন্তু ও ভালোবাসে তোমাকে, অনেক ভালোবাসে। তবে এর জন্য কখনো নিজেকে পাল্টাবে না। ও যেমন তেমনই ভালোবাসতে চায় তোমাকে। তাই হয়তো তুমি ওর খারাপ রূপটাই বেশি দেখেছো, কিন্তু বিশ্বাস করো, ওর মনটা অনেক ভালো। ধীরে ধীরে তুমিও বুঝতে পারবে সেটা। যাই হোক, শেষে এতটুকুই বলবো, আমার ছেলে খারাপ না, তবে ও ওর ভালো দিকটা সহজে কাউকে দেখায় না। অন্যদের খুঁজে নিতে হয় সেটা। আশা করি তুমিও পারবে। আর যদি পারো, তাহলে আমার ছেলেটাকে একটু বোঝার চেষ্টা করো। সত্যিই যদি কখনো ওকে ভালোবেসে ফেলো, তাহলে ফিরিয়ে দিও না ওকে। খুব কষ্ট পাবে আমার ছেলেটা। বলেই তিনি চলে গেলেন সেখান থেকে। আর আমি এখনো মাথা নিচু করে বসে আছি। মাথাটা কেন যেন ঘুরছে আমার। বাসায় এসেছি প্রায় 20 মিনিট হতে চললো। এখনো গাড়িতে বসে আছি আমি আর রেয়ান। পিছনের সিটেই ঘুমিয়ে পড়েছে রিহান। বারবার খালি রেয়ানের দিকে চোখ যাচ্ছে আমার। কিছু বলার ছিল তাকে। খুবই শান্ত কণ্ঠে বললাম, আপনি যা করছেন তাতে তো আমার এটাই মনে হচ্ছে আপনি আমাকে জোর করছেন বিয়ের জন্য। কথাটা শুনে রেয়ান হাসলেন। তারপর হালকা কণ্ঠে বললেন, তোমার সেটা মনে হয়? ভালো। বলেই একটু থেমে গেলেন তিনি। তারপর আবারও বললেন, সত্যি বলছি, জোর করব না তোমায়। তুমি যখন চাইবে তখনই বিয়ে করব। আমি শুধু চেয়েছি আমার সম্পর্কে তুমি জানো, আমার বাবার সাথে পরিচিত হও, এটাই। ও, আমার ও বলার পরই রেয়ান আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, তোমার যত প্রশ্ন আছে তুমি এই চিঠিতে পেয়ে যাবে। চিঠি পড়ার পর হয়তো রাগ করবে আমার ওপর, কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। ভুল করে হয়ে গেছে, সত্যি বলছি। পারলে মাফ করে দিও আমায়। বলেই অন্যদিকে তাকালেন রেয়ান, হয়তো চোখের পানি লুকাতে। কিন্তু সে কি জানে, আমি তার চোখের পানি দেখে ফেলেছি, সাথে কিছু হারানোর ভয়ও।
ফ্রেশ হয়ে রেয়ানের দেওয়া চিঠি নিয়ে বসে পড়লাম সোফায়। রেহান বিছানায় আরাম করে ঘুমাচ্ছে, তাই নিশ্চিন্তে চিঠিটা পড়া যাবে। চিঠিটা খুলতেই দেখি সেখানে সুন্দর করে লেখা, প্রেয়সী আমার, কি করো? নিশ্চয়ই এখন ঠান্ডা মেজাজ নিয়ে আমার চিঠি পড়তে বসেছো। আমি জানি চিঠিটা সম্পূর্ণ পড়ার পর হয়তো তোমার আমার ওপর অনেক রাগ অভিমান জমবে, সাথে কিছু অজানা প্রশ্ন, কিন্তু সেসবের প্রশ্নের উত্তর তুমি এই চিঠিতে পাবে না। সব রহস্যের জোর তো আর খোলে না, তাই এখানেও কিছু অজানা প্রশ্ন অসমাপ্তই থেকে যাবে। যাই হোক, প্রথমবার চিঠি লিখছি, কিন্তু যদি কোনো ভুল হয় তাহলে সেটা না দেখার ভান করে রেখে দিও। আমি আবার অত শুদ্ধ করতে পারবো না বানান। তাহলে এখন মূল ঘটনায় যাওয়া যাক। তুমি তো জানো বাবার বিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই, পুলিশের চাকরিই আমার সব। এতে কিন্তু বাবা কোনো বাধা দেননি, কিন্তু তাও তার একমাত্র ছেলে তার বিজনেস না দেখে একটা সামান্য পুলিশের চাকরি করছে। নিশ্চয়ই বাবার এটা খারাপ লাগারই বিষয়। বাবা সবসময় চাইতেন আমি যেন বাবার বিজনেসটা ধরে রাখি, আরও নামি দামি করি। তাই তিনি যখন বিভিন্ন কাজে দেশে বিদেশে যেতেন তখন আমাকে সাথে করে নিয়ে যেতেন, যেন তিনি না থাকলেও আমি পুলিশের চাকরির সাথে সাথে বিজনেসটাও করতে পারি। সেবার বাবার একটা কাজ পড়ে যায় আমেরিকায়, আমাকেও সেখানে নিয়ে যাওয়া হয়। সব ঠিকঠাকই চলছিল। বাবা যে কাজের জন্য এসেছিলেন সেই কাজ খুব সুন্দরভাবে হয়ে যায়। তাই সে খুশিতে বাবা আর তার বিজনেস পার্টনার মিলে আমেরিকায় একটা পার্টির ব্যবস্থা করে। ওই দিন পার্টিতে আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলি, তাই জ্ঞান ছিল না আমার তেমন। একটা মজার ব্যাপার কি জানো, ড্রাঙ্ক হওয়া সত্ত্বেও আমি জেদ ধরি আমি একাই গাড়ি চালিয়ে বাড়ি যাব। এজন্য গাড়ি থেকে ড্রাইভারকেও ধাক্কা মেরে বের করে দিই। বাবা সেখানে উপস্থিত ছিলেন না, তিনি পার্টিতে ব্যস্ত ছিলেন, তাই হয়তো আমাকে এসব করতে দেখেননি। আর তাই আমি ড্রাঙ্ক অবস্থায় থেকেও খুব আরামেই গাড়ি স্টার্ট দিই বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আসল ঘটনা তো শুরু হয় তখনই, আমি অ্যাক্সিডেন্ট করি অন্য একটা গাড়ির সাথে। অ্যাক্সিডেন্টে আমি অত ব্যথা পাইনি, শুধু একটু পায়ে আর মাথায় পেয়েছিলাম। কিন্তু অপোজিট সাইডে যার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয় তার অবস্থা ভালো ছিল না। সে মাথায় খুব বাজেভাবে আঘাত পেয়েছিল, সাথে তার পেটে একটা বড় কাঁচ ঢুকে গিয়েছিল। আশেপাশের মানুষ আমাদের অ্যাক্সিডেন্ট দেখে আমাদের হসপিটালে ভর্তি করান। আমি যেহেতু অত ব্যথা পাইনি তাই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কিন্তু আমার সাথে যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয় তার সুস্থ হওয়ার চান্স খুবই কম ছিল। আর যদিও হয় তাও সে বাঁচবে না। ডাক্তারদের মতে এমনও সম্ভাবনা ছিল যে ছেলেটা সুস্থ হওয়ার 1-2 দিন কিংবা 1 মিনিটেও মারা যেতে পারে। এসবে আমি খুব অনুতপ্ত ছিলাম। আমার জন্যই তো ছেলেটার এমন অবস্থা হয়েছিল। প্রায় 1 মাস ছেলেটার চিকিৎসা চলে, ফলে সে একটু একটু কথা বলতে পারতো, কিন্তু তার মৃত্যুর চান্স তখনও ছিল অনেক। এজন্য আমি আর বাবা অনেক ক্ষমা চাই ছেলেটার কাছে। জানো মরুভূমি, ছেলেটা অনেক ভালো ছিল। আমার জন্য সে মারা যাবে সেটা জানা সত্ত্বেও আমাদেরকে ক্ষমা করে দেন সে। তার শুধু একটাই শেষ ইচ্ছে ছিল, তার ওয়াইফের সাথে যেন সে শেষবার দেখা করতে পারে। তাই আমরা তার ওয়াইফের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, করতেও পারি। কিন্তু একবার যোগাযোগ করার পরপরই তার ওয়াইফ আমাদের কোনো ফোন কল কিছুই ধরছিল না। একসময় তার ওয়াইফের ফোন সুইচ অফ দেখাতে শুরু করে। যোগাযোগের সব মাধ্যমই তখন বন্ধ। এদিকে আমার আর ওই ছেলেটার বেশ ভালো বন্ধুত্ব হয়। ও ওর ওয়াইফ আর ওর পরিবারের সম্পর্কে অনেক কিছু বলেন আমাদেরকে। ছেলেটা তার ওয়াইফের ছবিও দেখায় আমাকে। বিশ্বাস করো, মেয়েটার ছবি দেখে কেন যেন আমার এক অজানা অনুভূতি কাজ করা শুরু করে, কিন্তু তাতে এত পাত্তা দিইনি। তাছাড়া সে অন্য একজনের ওয়াইফ, আর তার একটা বেবিও আছে। এটা তো সম্ভব ছিল না, তাই না? আমার ছেলেটার সাথে অনেক ভালোই কাটছিল দিন, কিন্তু একদিন ছেলেটা হঠাৎই মারা যায়। জানো মীরা, ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম ছিল শুভ। তোমার শুভ। কথাটা পড়েই থেমে গেলাম আমি। তাহলে রেয়ান যার কথা বলছে সে শুভ? শুভ কি তাহলে মারা গেছে? মুহূর্তেই চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো আমার। পরক্ষণে মুখে হাসি চলে এলো। চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে বলতে ইচ্ছে করছে আমার স্বামীকে আমি আমার করে রাখতে পেরেছিলাম। সে আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেনি। সত্যিই শুভ ভালোবেসেছিল আমায়। কিন্তু তাহলে ওই ডিভোর্স লেটার, চিঠি, ওগুলো কে পাঠিয়েছিল? ভেবেই চোখের পানিগুলো মুছে ফেললাম বাম হাত দিয়ে। তারপর আবারও চিঠি পড়া শুরু করলাম। শুভর মারা যাওয়ার 2-3 দিন পরই আমি দেশে ফিরি।
দেশে এসে আমার প্রথম কাজ ছিল তোমাকে খুঁজে বের করা। শুভর মারা যাওয়ার খবরটা তো তোমাকে দিতে হবে, তাই শুভর দেওয়া বাসার অ্যাড্রেসে যাই আমি। সেখানে গিয়ে তোমাকে পাইনি, কিন্তু শুভর বোন রিহা থাকতো সেখানে। তাকে শুভর মৃত্যুর সংবাদ দিই। ও খবরটা শুনে অনেক কান্না করেছিল। ওকে সান্ত্বনা দিয়ে বিভিন্নভাবে জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায় তা জানার জন্য, কিন্তু না, সে বলছিলই না তুমি এখানে কেন থাকো না কিংবা এখন কোথায় থাকো। এজন্য দিন রাত খোঁজা শুরু করি, তোমাকে পেয়েও যাই, কিন্তু এই অবস্থায় পাবো তা জানতাম না। তোমাকে যখন প্রথম খুঁজে বের করি আমি, তখন তোমাকে কাঁদতে দেখি। পার্কে বসে কোনো একটা বিষয়ে খুব কাঁদছিলে তুমি। তখন কি ইচ্ছে করছিল জানো আমার? তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, কেঁদো না মরুভূমি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আফসোস, তখন কিছু করতে পারিনি আমি। তোমাকে দেখার পর থেকে কিছু কথা বেশভাবে ভাবাচ্ছিল আমাকে। প্রথমত, তোমার এই অবস্থা কেন? তুমি রিহার সাথে থাকো না কেন? আর আমি যে আমেরিকা থেকে কল করেছিলাম সেটা কে ধরেছিল? তোমার এলাকার কাছাকাছি পুলিশ স্টেশনে ট্রান্সফার হই আমি। অ্যান্ড তারপর আসলে কি হয়েছে তা জানার জন্য কাজে লেগে যায়। শুভ যাওয়ার পর তোমরা কি করছো না করছো, তোমাদের ফোন কলসের রেকর্ড, সব কিছুর ডিটেলস জোগাড় করি। সবশেষে আমার সন্দেহ বারবার রিহার ওপর যাচ্ছিল, কিন্তু আমি কনফার্ম ছিলাম না। তাই তোমার সাথে নানানভাবে কথা বলার চেষ্টা করি, যাতে কথা বলতে বলতে একসময় তোমার সাথে পাস্টে কি হয়েছে তা জানতে পারি। আর যেটা চেয়েছিলাম সেটা হয়েও যায়। তুমি তোমার পাস্ট সম্পর্কে সব কিছু বলো আমাকে, আর তখনই আমি বুঝে যাই যে আসল কালপ্রিট কে। রিহাই ছিল যে এই সব কিছু করেছে। প্রথম প্রথম ও কিছু স্বীকার করতে চায়নি। ওকে লাগাতার টর্চার করার পর ও মুখ খোলে। ওর এসব করার কারণ কি ছিল জানো? ওর নাকি তোমাকে হিংসে হতো। এর মূল কারণ এই যে শুভ তার অর্ধেক প্রপার্টি তোমার নামে লিখে দিয়েছিল, তা ও সহ্য করতে পারেনি। তাও তেমন কিছু করেনি সে, কিন্তু যখন জানতে পারে শুভ এই পৃথিবীতে নেই, তখন ও ভাবে এখন হয়তো শুভর সমস্ত প্রপার্টি ওর নামে হয়ে যেতে পারে। তাই তোমাকে নানানভাবে চিঠি দেয়। শুভ নকল সাইন দিয়ে ডিভোর্স লেটার পাঠায়। আর তাছাড়া তুমি জানতেও না যে শুভ তোমার নামে এতগুলো প্রপার্টি লিখে গিয়েছে। তাই হয়তো রিহা যা চেয়েছিল তা খুব সহজেই পেয়ে যায় সে। এখন মূলত রিহা কারাগারে বন্দি। ওকে শাস্তি দিয়েছি আমি। এই তো কিছুদিন হলো। আমি জানি মীরা, এখনো কিছু প্রশ্ন আছে তোমার। ওগুলো তুমি যখন আমাকে জিজ্ঞেস করবে তখন আমি বলে দেব। সবশেষে এতটুকুই বলবো, প্লিজ আমাকে ভুল বুঝবে না। আমি তো আর ইচ্ছে করে কিছু করিনি। শুভর ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ, একটু ভুল তো অবশ্যই ছিল আমার, কিন্তু মীরা সব কিছু বিবেচনা করে তারপর না হয় আমাকে যা বলার বলো। চাইলে যত ইচ্ছে তত থাপ্পড় মেরো, কিন্তু কখনো ছেড়ে যেও না। শ্বাস আটকে মারা যাবো আমি, সত্যি। এখন যে তুমি বিহীন আমি কিচ্ছু না। তুমি থাকলেই আমি আছি, আর না হলে নেই। আচ্ছা মীরা, আমি যাকে ভালোবাসি সে কি জানে আমি তার মাঝে আমার অস্তিত্বকে খুঁজে পাই? পুরো চিঠিটা পড়া শেষ আমার। চিঠিটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে আমি। নিজেকে কেন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে। শুভ আর এই পৃথিবীতে বেঁচে নেই ভাবতেই বুক ফেটে কান্না আসছে আমার। খুব ইচ্ছে করছে একটু কাঁদতে, কেন যেন ইচ্ছেটা দমিয়ে রাখতে পারলাম না। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে সেটা নিচে বসে পড়লাম। যত ইচ্ছে তত কান্না করব আজকে আমি, তাহলে একটু হলেও তো আমার কষ্টটা কমবে, তাই না? কিন্তু আমার আগে খুব কষ্ট হতো এই ভেবে যে শুভ আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এখন এর চেয়ে দ্বিগুণ কষ্ট হচ্ছে এই জন্য যে শুভ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি আর রেয়ান কালকে সেই নদীর তীরটায় বসে আছি। প্রায় অনেকক্ষণ ধরে আমরা চুপচাপ বসে আছি এখানে, রেয়ান মাথা নিচু করে আর আমি নদীর দিকে তাকিয়ে। নীরবতা ভেঙে রেয়ানই বলল, আমাকে মাফ করে দাও মীরা। এতে আপনার কোনো দোষ ছিল না রেয়ান, ভুলে হয়তো হয়ে গেছে। কথাটা শুনে রেয়ানের মলিন মুখে হাসির রেখা ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই আমার কথা শুনে রেয়ানের মুখ আবারও মলিন হয়ে গেল। আচ্ছা রেয়ান, আমার যখন আপনার সাথে প্রথম দেখা হয় তখন আমাকে এসব কিছু বলেননি কেন? আর খারাপ ব্যবহারই বা কেন করেছিলেন? আসলে আমি যদি তোমাকেই প্রথমে কিছু বলতাম তাহলে হয়তো তুমি আমাকে ভুল বুঝতে, কারণ আমার কাছে তেমন তখন কোনো প্রমাণ ছিল না। আর এতে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলতাম। খুব ভয় লাগতো কেন যেন। আর খারাপ ব্যবহার করি কারণ
তখন তোমার মনে হতো শুভ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এমন সময় কেউ যদি তোমার জীবনে আসতে চায় তখন তুমি অবশ্যই তাকে না করবে। তাছাড়া ভালো ব্যবহার করলে তুমি আমাকে পাত্তাও দিতে না। তাই খারাপ ব্যবহার করাটাই আমার কাছে উত্তম মনে হয়েছিল। আপনি ঠিকই বলেছেন। প্রথমে যদি সত্যি বলতেন তাহলে হয়তো আমি আপনাকে ভুলই বুঝতাম, কিন্তু খারাপ ব্যবহার করাটা আপনার মোটেও ঠিক হয়নি। ও তাই, সরি। তার কথা শুনে আমি তার দিকে তাকালাম। শান্ত কণ্ঠে বললাম, আমাকে ভালোবাসেন? জানি না। বিয়ে করতে চান কেন? জানি না। তাহলে জানেনটা কি আপনি? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো মিস্টার রেহান, এই যে আপনি খালি আমাকে বলেন বিয়ে করো বিয়ে করো, কোনোদিন কি প্রপোজ করেছেন আমাকে? প্রপোজ করলেই কি সব? না, এমনিই সুন্দর লাগে। শোনো, এগুলো আমার ভালো লাগে না, তাই করি না। আমি যেমন তেমনই থাকবো, জীবনেও পাল্টাবেন না আপনি। হুম, ঠিক। আচ্ছা একটা কথা বলো তো, আজকে হঠাৎ বিয়ে, ভালোবাসা, প্রপোজ এগুলো নিয়ে কথা বলছো কেন বলো তো? সামথিং সামথিং? অবশ্যই না, নাথিং নাথিং। সেটা তো দেখাই যাচ্ছে মরুভূমি। এই, আপনি আমাকে সবসময় মরুভূমি বলে ডাকবেন না তো, আমার বিরক্ত লাগে। আমার ইচ্ছে আমি তোমাকে যা খুশি ইচ্ছে ডাকবো। চাইলে তুমি আমার নাম রাখতে পারো। গুড আইডিয়া। তাহলে আপনার নাম আমার জানের ভাই। হোয়াট? জানের ভাই? এটা কি ধরনের নাম? একটা কথা জানো কি মরুভূমি, তোমার মতন তোমার নামও খ্যাত। কি বললেন আপনি? আমার কথায় পাত্তা না দিয়ে রেয়ান নদীর দিকে তাকিয়ে রইলেন। তিনি উঠে দাঁড়ালেন, সাথে আমার হাত টান দিয়ে আমাকেও দাঁড় করালেন। তারপর বললেন, চলো। কোথায়? তোমাকে ভার্সিটিতে ভর্তি করাবো। কথাটা শুনেই আমি অপলক তাকিয়ে রইলাম তার দিকে। এত ভালো কেন উনি? আমার জন্য এত কিছু না করলেও তো পারতেন। বৃষ্টিতে ভিজেছি আমি। অনেক দিন পর এভাবে খোলা আকাশের নিচে বৃষ্টির এক এক ফোঁটা অনুভব করছি। কেন যেন অনেক শান্তি লাগছে। মনে হচ্ছে বুকের ভিতর যে কষ্ট লুকিয়েছিল তাই বৃষ্টির বিশুদ্ধ পানিতে একটু একটু করে মুছে যাচ্ছে। প্রাণ ভরে আজ বৃষ্টিতে ভিজবো। বৃষ্টি যে খুব ভালো লাগে আমার। হঠাৎ মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। পেছনে তাকাতেই দেখি রেয়ান। সে ছাদের দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার চাহনিতে আমার খুব অস্বস্তি লাগছে। যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে হবে আমায়। তাই পা বাড়ালাম দরজার দিকে। দরজার কাছে আসতেই রেয়ান আমার হাত ধরে ফেলে। আকাশের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাকে পাগল করার জন্য সবসময় তৈরি থাকো তুমি, তাই না? হাত ছাড়ুন আমার। যদি বলি ছাড়বো না? কখন এসেছেন? এই তো একটু আগে। ও, আমার কথা শেষ হতে না হতেই রেয়ান আবারও বলে ওঠেন, আচ্ছা মরুভূমি, তোমার মাকে ইমপ্রেস করতে কি কি করতে হবে বলো তো? কেন, কি হয়েছে? না মানে উনি খালি আমাকে বকা দেন। এই যে একটু আগেও খেয়ে এসছি ওনার কাছে বকা। রেয়ানের কথা শুনে আমি তার দিকে তাকালাম। সে এখনো আকাশের দিকে তাকিয়ে আছে। আমি একটা মুচকি হাসি দিয়ে তার থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলি, ভালো। ব্যাস এইটুকু বলেই চলে আসি সেখান থেকে। যাওয়ার আগে রেয়ানের শুধু একটা কথাই শুনতে পেয়েছিলাম, আর সেটা হলো, একেবারে রেডি হয়ে নিচে এসো মেরি জান, আজকে তোমার ভার্সিটির ফার্স্ট ডে বলে কথা। রেয়ানের কথা মতো একেবারে রেডি হয়েই নিচে আসি। ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখি সবাই সেখানে বসে আছে। রিহান তো দিব্যি রেয়ানের কোলে বসে আরামে নাস্তা করছে। পাশেই মা মুখ কালো করে বসে আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বিরক্ত, প্রচণ্ড রকমের বিরক্ত। আমি চেয়ারে বসতেই রেয়ান দুষ্টু কণ্ঠে আমাকে জিজ্ঞেস করে, মীরা বলো তো, এই পৃথিবীতে কোনো এক মহান ব্যক্তি আছে যে আমাকে পছন্দ করে না? সাথে সাথে রিহান জবাব দেয়, নানু। রাইটস মাই সন। তো শাশুমা, আপনার কি মতামত এ বিষয়ে? কথাটা রেয়ান মায়ের দিকে তাকিয়ে বলে, কিন্তু এতে মার কোনো খেয়াল নেই। সে নিজ মনে রেগে যাচ্ছেন। ইতিমধ্যে মায়ের চেহারা লাল হয়ে গেছে, যা দেখে আমি, রেয়ান আর রিহান মিটিমিটি হাসছি। হঠাৎ রেয়ান রিহানকে আবারও বলে ওঠে, জানো একটা কথা রিহান, তোমার নানু আসলে নানু না, তিনি হলেন একটা আটম বম, যে কোনো সময় ফেটে যেতে পারেন। কথাটা শুনে রিহান কি বুঝলো জানি না, কিন্তু সে আর রেয়ান হাড় কাঁপানো হাসি হাসলো তখন। এটা দেখে মায়ের রাগ যেন আরও বেড়ে গেল। তৎক্ষণাৎ চেহার থেকে উঠে দাঁড়ালেন মা। তারপর নিজের রুমের দিকে যেতে যেতে বললেন, তুই যখন বাইরে যাবি তখন রিহানকে আমার রুমে দিয়ে আসিস। বলেই তিনি চলে যান সেখান থেকে। মা চলে যেতেই আমি রেহানকে বললাম, এমনটা না করলেও পারতেন। কেন? দেখলেন না মা কত রেগে গেছেন?
আমি কি করব, ওনার রাগাতে আমার অনেক ভালো লাগে, তাই এমন রাগাই। অ্যাকচুয়ালি আই লাইক হার রাগান্বিত ফেস। আপনি এমন কেন বলেন তো? আমি আবার কেমন? আচ্ছা রিহান, আমাকে তোমার কেমন লাগে বলো তো? রিয়ানের কথা শুনে রিয়ান এক গাল হেসে বলে, তুমি আমার বেস্ট পাপা। আমি আর কিছু বললাম না, চুপচাপ রিহান আর রিয়ানের কাণ্ড দেখতে লাগলাম। খাওয়ার শেষ হতেই আমি সব ঠিকঠাক করে গুছিয়ে ফেলি। তারপর রিহানকে মায়ের রুমে নিয়ে যাই। মার রুমে ঢুকতেই দেখি মা জানালার কাছে দাঁড়িয়ে আছেন। আমি এসেছি সেটা বুঝতে পেরে কঠিন কণ্ঠে আমাকে জিজ্ঞেস করেন, রেয়ান ছেলেটাকে তুই কেন ঘরে আসতে দিস মীরা? আমার ওকে ভালো লাগে না একদম। আমি চাই না ও আমাদের বাসায় এরকম ঘন ঘন আসুক। মার কথার প্রত্যুত্তরে হাসলাম আমি। এরপর শান্ত কণ্ঠে বললাম, রিহানের খেয়াল রেখো। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি, আমার পাশে রেয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আশেপাশে সব মেয়েরা রেয়ানকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে, যা দেখে আমার রাগ লাগছে না মোটেই। আমি তো আছি আমার তালে। আমার ভার্সিটির ফার্স্ট ডে আজকে, কিভাবে কি করব সে চিন্তায় আমি শেষ। রীতিমতো নখ কামড়াচ্ছি, যা দেখে রিয়ান হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। কোনো মতে আমার দিকে তাকিয়ে বলেন, এত নার্ভাসের কি আছে? ভার্সিটি যাবে আর ভার্সিটি থেকে আসবে, শেষ, এতে আবার এত কি? রেয়ানের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালাম তার দিকে। ঝাঁঝালো কণ্ঠে বললাম, তাহলে আমার জায়গায় আপনি যান না, তারপর বুঝবেন কত ধানে কত চাল। তাই নাকি? তাই বলি আর এক মুহূর্ত দাঁড়ালাম না সেখানে। ভার্সিটির ভেতর ঢুকে গেলাম। আমি নিশ্চিত রেয়ানের সাথে থাকলে আমার মাথা নষ্ট হবেই হবে, তাই তার ধারের কাছেও না যাওয়া এখন আমার জন্যই উত্তম। ভার্সিটির প্রথম দিন বেশ ভালোভাবেই কাটলো আমার। সাথে অনেক নতুন বন্ধু বান্ধবও হলো, যাদের একজনের নাম রাফি। ছেলেটা অনেক ভালো, আমাকে প্রথম দিনই বিভিন্ন নোট আর পড়ালেখার বিষয়ে অনেক হেল্প করেছে। সব ক্লাস শেষ করে আমি আর রাফি গল্প করতে করতেই হাঁটছিলাম। হঠাৎ সামনে তাকাতেই আমি থমকে যাই। রেয়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছেন। একটু খেয়াল করতেই বুঝতে পারি সে তার হাত মুঠো করে রেখেছে। বুঝতেই পারছি রেয়ান রেগে আছে, ভীষণ রকমের রেগে আছে। আর কেন রেগে আছে সেটাও হয়তো আমার অজানা নয়। তাই তাড়াতাড়ি রাফিকে বিদায় জানিয়ে আমি রেয়ানের সামনে এসে দাঁড়াই। সাথে সাথে রেয়ান গাড়ির দরজা খুলে দেয়, যার অর্থ গাড়িতে বসো। আমিও ভদ্র মেয়ের মতন গাড়িতে বসে পড়ি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি আর রেয়ান গাড়িতে উঠে বসে আছি। রেয়ান কেন যেন গাড়ি চালাচ্ছে না, শুধু বাইরের দিকে তাকিয়ে 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরেছে। রেয়ানের কেমন লাগছে জানি না, কিন্তু এভাবে বসে থাকতে আমার প্রচণ্ড বিরক্তি লাগছে। আমি কিছু বলতে যাব তার আগে রেয়ান আমার দিকে ফিরে বসে। তারপর নিজের 2 হাত আমার গালে আলতো করে ধরে রেখে শান্ত কণ্ঠে বলে, ওই ছেলেটা কে ছিল? কেন যেন রেয়ানের কথা শুনে গলা দিয়ে কিছু বের হচ্ছে না আমার। তবুও কিছুটা তোতলিয়ে বললাম, আজকে নতুন বন্ধুত্ব হলো ওর সাথে, আমাকে অনেক হেল্প করেছে পড়ার বিষয়ে। আর যেন না দেখি ওই ছেলের সাথে তোমাকে। ইনফ্যাক্ট ও কেন, অন্য কোনো ছেলের সাথেও তোমাকে যেন না দেখি, তাহলে জানে মেরে ফেলবো তাকে, তারপর লাশও কেউ খুঁজে পাবে না। কথাগুলো বেশ শান্তভাবেই বললেন রেয়ান, বলি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করা শুরু করে দেন। এদিকে আমি এখনও তার দিকে তাকিয়ে আছি, চোখ বড় বড় করে। প্রায় কিছুক্ষণ পর রেয়ান একটা পাহাড়ি এলাকায় গাড়ি থামান। সেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, প্রকৃতি যেন এক মনোমুগ্ধকর পরিবেশ দেখছি আমি। হঠাৎ রেয়ান আমার 2 বাহু শক্ত করে চেপে ধরে আমাকে তার দিকে ঘোরান। তারপর কিছুটা হালকা কণ্ঠে বললেন, আমার খুব ভয় হয় মীরা, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। তাই যতটা সম্ভব তোমাকে নিজের করে রাখতে চাই। বিয়েও তাড়াতাড়ি করতে চাইছি, কিন্তু তুমিই করছো না। কিন্তু আর না, আমি এখনই তোমাকে এই মুহূর্তে বিয়ে করব, তুমি চাও আর না চাও। মানে মানে আমি এখনই তোমাকে বিয়ে করছি। বিয়ে করতে কি যেন বলে? ও হ্যাঁ, নাও বলে দিলাম, এখন থেকে তুমিই আমার বউ। মাঝ রাতে হঠাৎ ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায় আমার। ফোন রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে উত্তেজনায় ভরা একটা কণ্ঠ ভেসে ওঠে, মরুভূমি, এক্ষুনি বারান্দায় আসো, আমি তোমাকে দেখব। ব্যাস, এইটুকু বলেই ফোন কেটে দেয় রেয়ান। আমাকে কিছু বলার সুযোগও দেয়নি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 3:45। এত রাতে রেয়ান কেন ফোন করেছেন আমাকে? তাছাড়া বারান্দাতেই বা আসতে বলছেন কেন? এসব ভাবতে ভাবতেই আমি বারান্দায় চলে যাই। সেখানে যেতেই দেখি রেয়ান আমার বাসার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে সে আমার দিকে তাকিয়ে আছে।
তার চাহনি বরাবরের মতোই শান্ত, কিন্তু মুখে কেমন যেন ক্লান্তির ছাপ। আমাকে দেখেই মুচকি হাসলেন উনি, তারপর ইশারা দিয়ে বললেন ফোন ধরতে। ভাবনার জগতে এতই ডুবেছিলাম যে ফোন কতক্ষণ ধরে বাজছে তার কোনো খেয়ালই নেই। তাড়াতাড়ি ফোন ধরে হ্যালো বলতেই অপর পাশ থেকে খুবই নরম গলায় রিয়ান বলে ওঠেন, সরি এত রাতে তোমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। আসলে কোনো কি সমস্যা হয়েছে আপনার? এত রাতে এখানে আসলেন যে? না, এমনি তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে আসলাম। কথাটা বলেই আর একটু হাসলেন তিনি। খুব মায়াবী সেই হাসি, ভুবন ভোলানো হাসি যাকে বলে। তার হাসি দেখে আমিও হাসলাম। হঠাৎ উনি আবার বললেন, নিচে আসতে পারবে একটু, কাজ ছিল। এত রাতে? তো লুকিয়ে লুকিয়ে আসো তাড়াতাড়ি, বলেই ফোন কেটে দিলেন। আমি তার দিকে অসহায়ভাবে তাকাতেই সে আবারও ইশারায় একই কথা বলেন। কি আর করা, তার কথা মতো লুকিয়ে লুকিয়ে যেতে লাগলাম বাইরে। বুঝতে পারছি না নিজের বাসায় নিজেই আজকে চোরের মতন চলাফেরা করছি। ব্যাপারটা সত্যিই হাস্যকর। কোনো রকম পা টিপে টিপে বাসার বাইরে গেলাম আমি। সেখানে যেতেই দেখি রেয়ান গেটের সামনে দাঁড়িয়ে আছেন, হাত দুটো পিছনে রাখা আর মুখে রয়েছে গম্ভীরতা। আমি তার কাছে যেতেই সে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। আমি তো অবাক, উনি আবার কি করতে চাইছেন? পায়ে ব্যথা ট্যাথা পেয়েছেন নাকি? আমার ভাবনায় এক বালতি পানি ঢেলে উনি পিছন থেকে এক গুচ্ছ লাল গোলাপ ধরলেন আমার সামনে আর গম্ভীর কণ্ঠে বললেন, নাও তোমার ইচ্ছে পূরণ করলাম, এখন গোলাপগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। এতক্ষণ অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকলেও এখন আমার মুখে পুরো বিরক্তির ছাপ। এইভাবে কেউ প্রপোজ করে? লাইক সিরিয়াসলি? এটা কি ধরনের কথা? কিছুটা রেগেই বললাম, আপনার গোলাপ আপনার কাছেই রাখেন, পারলে পানি দিয়ে গিলে খেয়ে ফেলেন, বলি রাগী ভাব নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলাম। কিভাবে কি সে আমাকে? প্রপোজের তো একটা সৌন্দর্য আছে তাই না? আর এই মানুষটা আমাকে বলে নাকি গোলাপগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। যত সব, কথার কোনো ধাঁচ নেই ওনার। দু কদম যেতেই হঠাৎ রিয়ান বলে ওঠেন, প্রেয়সী আমার, এত রাগ করো কেন তুমি? আচ্ছা, আমার প্রেয়সী কি জানে তাকে রাগলে কতটা সুন্দর লাগে? সে কি জানে তার ওই ভুরু কুচকানো, রাগে লাল হয়ে যাওয়া আর নাক আর গাল কতটা পাগল করে আমায়? নিজেকে যে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়েছে। তাকে বলো আমার এই গোলাপগুলো নিতে। তাকে বলো গোলাপটা নেওয়ার সময় যখন সে লজ্জা পাবে তখন তার সেই লজ্জা মাখা মুখ দেখতে আমার খুব ইচ্ছে করছে। ইচ্ছেটা কি পূরণ করবে সে? কথাগুলো শেষ হতেই পিছনে ফেললাম আমি। রেয়ান এখনো হাঁটু গেড়েই বসে আছেন। তার কথা, তার চাহনি সবকিছুই আমার মনে শীতলতা বয়ে দিচ্ছে, সাথে বেশ লজ্জাও লাগছে আমার। ধীর পায়ে একটু একটু করে এগিয়ে গেলাম তার দিকে। তারপর গোলাপগুলো নিয়েই সোজা দৌড় দিলাম বাসার দিকে। আর এক মুহূর্ত যে থাকা যাবে না তার সামনে। আমার লজ্জা যে বেরিয়ে যাচ্ছে। আমাকে যেতে দেখে রেয়ান হেসে দিলেন আর বললেন, সকালে রেডি থেকো, আমি তোমাকে ভার্সিটি নিয়ে যাব। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি আমি আর রেয়ান। আমি বিরক্তিমাখা চেহারা নিয়ে তাকে চেয়েই যাচ্ছি, আর সে ব্যস্ত তার সানগ্লাস পরা আর চুল ঠিক করা নিয়ে। আপনার সমস্যা কি রেয়ান? আপনি এক্ষুনি যদি এগুলো বন্ধ না করেন তাহলে আমি কিন্তু একাই ভার্সিটির ভেতর ঢুকে যাব। সেটার প্রয়োজন নেই বুঝলে। এখন চলো, তোমার জন্য এমনিতেই দেরি হয়ে গেছে। কথাটা বলেই হাঁটা ধরলেন উনি, আর আমি তার যাওয়ার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছি। লাইক সিরিয়াসলি আমার জন্য ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে, আর উনি যে এতক্ষণ ধরে কতগুলো কি করলেন তার জন্য কিছু হয়নি। আসলেই উনি একটা অসভ্য, চরম অসভ্য। তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমিও পিছন পিছন যাওয়া শুরু করলাম। আমি আর রেয়ান একসাথে হাঁটছি। হঠাৎ রাফি এসে দাঁড়ালো আমার সামনে, খুব ভদ্রভাবে বলল, কেমন আছো মীরা? ভালো, আপনি? আমিও। আচ্ছা উনি কে, তোমার ফ্রেন্ড? আমি কিছু বলতে যাব তার আগে রেয়ান আমার হাত খুব শক্ত করে ধরলেন। তারপর রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ও আমার ওয়াইফ। কথাটা শুনে আমি আর রাফি দুজনেই বিষম খেলাম। রাফি নিজের হাত রেয়ানের দিকে বাড়িয়ে কিছুটা হাসার চেষ্টা করে বলল, কংগ্রাচুলেশন। রেয়ানও হাত মেলালো রাফির সাথে। তারপর প্রায় সাথে সাথেই রাফি সেখান থেকে চলে গেল। তা দেখে রেয়ান আমাকে বলেন, ও মেবি তোমাকে পছন্দ করে। কিভাবে বুঝলেন? তার আবভাব দেখেই বোঝা যাচ্ছে। শোনো, ওর থেকে দূরে থাকবে, না হলে মনে আছে তো আমি কি বলেছি? এখন আপাতত মনে রাখার প্রয়োজন বোধ করছি না। আর আপনি আমাকে এটা বলুন তো, ওনাকে আপনি বললেন কেন যে আমি আপনার ওয়াইফ? ওয়াইফ হওনি তো কি হয়েছে, হবে। তাছাড়া কালকেই অর্ধেক বউ বানিয়ে ফেলেছে তোমাকে, বাকি অর্ধেকও বানিয়ে ফেলবো।
অর্ধেক না কচু, ওভাবে কোনো বিয়ে হয় নাকি? হুম, তাই তো এখনো বাসর করিনি, আসল বিয়েটা হোক, তারপর না হয় বুঝবে কিভাবে বিয়ে হয় আর কিভাবে। বলেই চোখটি মারলেন আমাকে, আর আমি মাথা নিচু করে আছি। কেন জানো, খুব লজ্জা লাগছে আমার। উনি কি কিছু বোঝেন না? এভাবে বাইরে আমাকে লজ্জা দেওয়াটা কি ঠিক হলো তার? মোটেও না। মাথা নিচু করে বিড়বিড় করে বলে উঠলাম, অসভ্য। চলবে। গল্প সে কি জানে, লেখক ঈশানুর তাসমিয়া।